প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। গতকাল অবৈধ দখলদার স্বৈরাচারী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্তি হলো, কিন্তু দেশের এখন এমন একটা অবস্থা এবং দেশে এমন একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, পরিকল্পিতভাবে সারা দেশে যেভাবে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে ডক্টর ইউনূসের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনার কোনো ফুরসত আমরা পাচ্ছি না। এই ফাঁকে সে খুব চামে চামে পার পেয়ে যাচ্ছে আর কি। তো আসুন আমরা একটু দেখি যে গত 6 মাসে ডক্টর ইউনূস কি কি অর্জন করলেন এবং কি কি বিষয়ে সফল হলেন। 2-3 দিন আগে আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, তো আমি বললাম যে ডক্টর ইউনূস, যাকে দেশবাসী এত বড় একটা সেলিব্রিটি মনে করত, একটা গ্লোবাল ফিগার মনে করত, এই মানুষটা যে এত দ্রুত ব্যর্থ হয়ে যাবেন আমি ভাবতে পারিনি। অমনি আমার এক বন্ধু, তিনি এই বিষয়টা পিক করলেন এবং বললেন যে ডক্টর ইউনূস কি আসলেই ব্যর্থ হয়েছে, নাকি এটা আফসোস লীগের অপপ্রচার। এবং আমার বন্ধু ডক্টর ইউনূসের পক্ষে বেশ কিছু যুক্তি দিলেন। তার মধ্যে একটা যুক্তি আমার একদম কানে গিয়ে লাগলো, যে ডক্টর ইউনূস শীর্ষ পর্যায়ে থেকেও কোনো রকমের দুর্নীতি করেননি। আরো কিছু ব্যাখ্যা দিয়েছে, যেগুলো আসলে আপনাদের বলে আমি আপনাদের হাসাতে চাই না। তো আসুন আমরা দেখি যে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে শীর্ষ পদে বসে, সরকারের শীর্ষ পদে বসে, যে আসলেই কতটুকু দুর্নীতি মুক্ত বা কোনো সুযোগ সুবিধা নিয়েছেন কিনা। আমি একটি তালিকা করেছি গত 6 মাসে ডক্টর ইউনূস কিভাবে তার পদের অবৈধ প্রভাব খাটিয়ে বেনিফিটেড হয়েছেন। একে যদি আপনারা দুর্নীতি না বলেন, একে যদি আপনারা ক্ষমতার অপব্যবহার না বলেন, তাহলে আমার কিছু আসলে বলার নেই। তিনি কি করেছেন? প্রথমেই ক্ষমতায় গিয়ে তিনি তার বিরুদ্ধে যে দুর্নীতি, কর ফাঁকি, অবৈধভাবে বিদেশে টাকা পাচার, এরকম তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল, প্রত্যেকটি মামলা তিনি প্রত্যাহার করার ব্যবস্থা করেছেন। এবং তার বিরুদ্ধে কয়টা মামলা ছিল জানেন? এই ক্যালকুলেশনটা কিন্তু খুবই মজার। ধরেন 10 জন মিলে একটা মামলা করলো তার বিরুদ্ধে, তিনি কিন্তু বলবেন না যে তার বিরুদ্ধে একটা মামলা, তিনি বলবেন তার বিরুদ্ধে 10টা মামলা, কারণ 10 জন মিলে তার বিরুদ্ধে মামলা করেছে। তো এই হিসেবে তার বিরুদ্ধে যে মামলাই হোক, তিনি বলেন যে তার বিরুদ্ধে 178টা মামলা, তার মানে 178 জন তার বিরুদ্ধে মামলায় সামহাউ কানেক্টেড। তো সেই মামলাগুলোর ফের তিনি, আপনারা জানেনই, সব প্রত্যাহারের ব্যবস্থা করেছে। তিনি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এত পরিচিত, সেই গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের ট্যাক্স তিনি মওকুফ করিয়েছেন। অথচ গ্রামীণ ব্যাংক কিন্তু ব্যাংকিং অধ্যাদেশের নীতিমালা মেনে চলে। তার মানে অন্যান্য ব্যাংক যেমন প্রফিটের উপর ট্যাক্স দেয়, গ্রামীণ ব্যাংকেরও ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু তিনি সেটা মাফ করেছেন। তার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার একটি ট্যাক্স দেওয়ার কথা ছিল, তিনি সেটিও মাফ করেছেন। তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পারমিশন বের করেছেন, তিনি গ্রামীণ মেডিকেল কলেজ এবং একটা বড় হসপিটালের পারমিশন বের করেছেন। তিনি বিকাশের মতো, ধারণা করা হয় সেটা বিকাশের চেয়েও বড় হবে, যে একটা গ্রামীণ ডিজিটাল ওয়ালেটের পারমিশন বের করেছেন। তিনি গ্রামীণ টেলিকম ফান্ডে 3000 কোটি টাকা, এটা অনেক দিন ধরে আছে, এই টাকাটা ট্যাক্স দিতে হবে, কিন্তু তিনি ট্যাক্স দেননি। তিনি এখন কি করেছেন? গ্রামীণ টেলিকম ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্ট গঠনের পারমিশনটা কিন্তু এতদিন ছিল না। এখন কি করবেন? গ্রামীণ টেলিকম ফান্ডের এই 3000 কোটি টাকা তিনি ট্রাস্টে ট্রান্সফার করবেন এবং ট্রাস্টের সম্পত্তি ট্যাক্স ফ্রি, সুতরাং তিনি 3000 কোটি টাকার ট্যাক্স সরকারকে দেবেন না। গ্রামীণ শক্তির ইটকল, একটা উন্নয়ন সংস্থা যেটা ঋণ দেয় ডেভেলপমেন্টের জন্য, ইটকলের কাছে 450 কোটি টাকার একটা লোন আছে। সেই লোনটা মাফ করে দেওয়ার জন্য তিনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রসেস করছেন এবং ধারণা করা হয় যে এটিও মাফ হয়ে যাবে। গ্রামীণ ব্যাংকের যে 1983 সালের যে অধ্যাদেশ হয়েছিল, সেখানে সরকারি মালিকানা ছিল 25% আর 75% ছিল ঋণ গ্রহীতাদের।
এখন নতুন প্রস্তাবিত নীতিমালায় তিনি সরকারের মালিকানা 5%-এ নামিয়ে আনার প্রস্তাব করেছেন। এছাড়া সরকারের পক্ষ থেকে পরিচালনা বোর্ডের 3 জন মনোনীত ডিরেক্টর থাকতে পারতেন, তিনি এখন সেটা 1 জন করবেন। তো সংক্ষেপে এই হলো ডক্টর ইউনূসের ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে উপকৃত হওয়ার নমুনা, এবং পুরোটাই করেছেন সরকারি ক্ষমতার অপব্যবহার করে। আপনি এটাকে দুর্নীতি বলবেন না? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, এরা ইউনূসের গুতেও সুবাস পেয়ে থাকেন। তো এইটা শুধু আমি একটা লিস্ট করেছি, আমি আপনাদের 7-8টা বললাম, কিন্তু সেই তালিকায় 16টা এরকম অভিযোগ আছে যে তিনি ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার করে এই বেনিফিটগুলো নিয়েছেন। এরপরে তার উপদেষ্টাদের কথা বলি। এক, আসিফ নজরুল যে দুর্নীতি করেছেন, দুর্নীতি করে অর্থ সম্পদ উপার্জন করেছেন এই 6 মাসে, তা বাংলাদেশের 10 জন মন্ত্রী মিলেও 5 বছরে উপার্জন করার কথা ভাবতেই পারেনি। ছাত্র সমন্বয়কদের কথা আপনারা জানেন, যাদের রিকশায় চলার পয়সা ছিল না, তারা এখন এক একদিন এক একটা গাড়িতে চলেন। এদের বিরুদ্ধেও প্রচুর টাকা বিদেশে পাচারের অভিযোগ এসেছে। এরা বিটকয়েন কিনছেন, এরা হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাঠাচ্ছেন, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ, এবং এইগুলো তো দুর্নীতির অভিযোগ। এরপরে আসুন তো সরকার কেমন দেশ চালাচ্ছে। একটা সরকারের সাফল্য আমরা কিসে দেখি? তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি অবস্থা, মানুষের জীবনের যাপনের যে কস্ট অফ লিভিং, সেটার কি অবস্থা, মূল্যস্ফীতি, জিনিসপত্রের যা দাম, তাতে তো মানুষজনের একেবারে নাবিশ্বাস উঠে যাওয়ার অবস্থা। এমপ্লয়মেন্ট তৈরি করা, কর্মসংস্থান সৃষ্টি করা, সেটি তো কিছু কোটায় ছাত্র সমন্বয়কদের নিজেদের লোকজন ছাড়া কর্মসংস্থান খুবই খারাপ অবস্থা। দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। যার সাথেই কথা বলি বলে ভাই ব্যবসা আগের মতো নাই। আমি বড় বড় শিল্প প্রতিষ্ঠানের অনেকের সাথে কথা বলে দেখেছি, সবাই একই কথা বলেছেন যে বর্তমানে দেশে ব্যবসার কোনো পরিবেশ নাই। বিদেশি বিনিয়োগের কি অবস্থা? 71% বিনিয়োগ কমে গেছে। বিদেশি বিনিয়োগ, আপনার বিদেশের কে বিনিয়োগ করতে আসবে এই আইন শৃঙ্খলাহীন একটা দেশে, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, এবং ভাঙচুর, সন্ত্রাস, রাতে মানুষ বাইরে যেতে ভয় পায়, এরকম একটা দেশে আপনি 6 মাসে ডক্টর ইউনূসকে 10-এর মধ্যে কত দেবেন? আমি তো 1 দেওয়ারও কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তো 6 মাসে তার আরো বলেন যে তার সাফল্য কোথায় আছে। আওয়ামী লীগ নিধন ছাড়া 32 নম্বরের মতো একটা ঐতিহাসিক ভবন ভাঙচুর করা, বাংলাদেশের বুক থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট করা, এছাড়া কোথায় ডক্টর ইউনূসের সাফল্য আছে? আপনারা যদি থাকে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার নিজেরও অনেক কিছু জানার আছে যে একটা মানুষ, মানে আমার তো মনে হয় না যে স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশে এরকম ব্যর্থ, অক্ষম এবং পাকিস্তানপন্থী একটা সরকার বাংলাদেশের মানুষ দেখেছে। কোথাও কোনো সাফল্য নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, তবুও সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।